নমস্কার, অনির্বাণের অগ্নিবাণের একটি বিশেষ পর্বে আজ সোমবার আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে আপনার সাথে, এবং আমরা যে কথা নিয়ে শুরু করব তা হলো শূন্য থেকে শুরু, অর্থাৎ বামেরা যারা শূন্য হয়ে গেছে, অর্থাৎ বামেরা যারা আর একটিও আসন পায়নি স্বাধীনতার পর থেকে বিধানসভা কিংবা লোকসভায় কোথাও বামেরা নেই। সেই বামেদের মধ্যে প্রবীণতম যে মানুষটি বিমান বসু, আজ বিমান বসু কি বললেন? আজ বিমান বসু বললেন যে আমাদের অন্য কোনো দল অর্থাৎ তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, তাদের কারোকে নিয়ে কোনো অসুবিধা নেই, তাদের কারোকে নিয়ে অসুবিধা নেই। বামফ্রন্টের বিমান বসু বললেন তাহলে কি এবার বামফ্রন্টের শরিকেরাও সেই একই সুরে তৃণমূলের সাথে লড়াইটা করবেন? আমাদের প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে দেখে নেব প্রতিবেদন। লক্ষ্য 2024 মোদী বিরোধিতায় বিরোধী জোটের সলতে পাকানো শুরু। সংসদের বাদল অধিবেশনের মাঝেই দিল্লি সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধী সহ বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মমতার। ঠিক সেই সময় বিজেপিকে ঠেকাতে তৃণমূলের হাত ধরতেও বামেরা প্রস্তুত বলেই জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিজেপি বিরোধী সব শক্তির সঙ্গে আমরা কিন্তু একজোট হয়ে কাজ করতে প্রস্তুত হয়ে গেল। সেখানে তৃণমূল থাকলে কোনো অসুবিধা হবে না, আমি তো বলছি বিজেপি ছাড়া অন্য যে কোনো পার্টিটার সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত। এরপরে আর কিছু কথা আছে? তৃণমূলের সঙ্গে জোট করা নিয়ে আগেই সম্মতি জানিয়েছিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। তৃণমূলের বিরুদ্ধে লড়ছি এখানে, যখন আমাদের দিল্লির থেকে ফোন করে বলেছে যে এই ব্যাপারে উনি থাকবেন, আসতে চান, আমরা কি করবো? আপনি থাকবেন। বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় যদি কিছু হয়, লড়াই একসঙ্গে হবে, সেটা আমাদের অসুবিধা নেই। পশ্চিমবাংলায় তা হবে না, পশ্চিমবাংলায় এরা সরকার চালাচ্ছে। তখন বিজেপির থেকে অনেকে দল ছেড়ে তৃণমূলে আসছে। এখন তৃণমূল থেকে অনেকে দল ছেড়ে বিজেপিতে গেছিল, তো বলছে এই লোকটা কি, এটা বিজেপি না তৃণমূল? আজ বিজেপি কাল তৃণমূল, বিজেপি এইভাবে বলছিল কথাটা। কিন্তু তার থেকে এই ধারণা না হয় যে বিজেপি ও তৃণমূলকে আমরা এক করে দিচ্ছি। তৃতীয়বার ক্ষমতায় আসার পর বামেদের শূন্য পাওয়া নিয়ে আক্ষেপের সুর শোনা গিয়েছিল একদা তাদেরই চিরশত্রু মমতার গলায়। রাজনৈতিকভাবে ওদের সাথে আমার সংঘাত থাকতেই পারে, বাট আমি নিশ্চয়ই কাউকে শূন্য হিসেবে দেখতে চাই না। বিজেপি ওদের একটা অংশ যদি ওরা আসতো ভালোই হতো বিজেপির থেকে, কিন্তু ওরা এত বেশি বিজেপি ফেভারিট করেছে যে নিজেদেরই পুরো বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে, ফলে নিজেরা সাইনবোর্ড হয়ে গেছে। এটা তো ওদেরও ভাবতে হবে। 3 দশকের বাম জমানা। 2011 মমতার হাতেই বামেদের ভরাডুবি। 2016-তে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে কংগ্রেসের সঙ্গে হাত মেলায় বামেরা। 2016-য় তৃণমূল কংগ্রেস 211 আসনে জয়লাভ করে। বাম ও কংগ্রেস জোটের ঝুলিতে যায় 77টি আসন। বিজেপি পেয়েছিল 3টি আসন, নির্দল পেয়েছিল 3টি আসন। 2021-এ বিজেপি ও তৃণমূলকে এক করে লড়াইয়ের ময়দানে নেমেছিল বামেরা। ভোট বাড়ে তৃণমূলের। 2011 থেকে 21, 10 বছরে বিজেপির বিধায়ক বেড়েছে 0 থেকে 77-এ। উল্টে গত 5 বছরে বাম কংগ্রেস জোট 77 থেকে নেমেছে 0-এ। বিজেমূল তত্ত্বে ভুল, তা বিলম্বিত বোধোদয় হয়েছে। প্রশ্ন উঠছে, বিজেপিকে ঠেকাতে গিয়ে তৃণমূলের হাত ধরলে নিচুতলার বাম কর্মীরা কি তা মেনে নেবে? কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে দলের অন্দরে যে অসন্তোষ ছিল, তৃণমূলের সঙ্গে জোট করলে সেই অসন্তোষ আরও বাড়বে। এই পরিস্থিতিতে ফের এক ঐতিহাসিক ভুলের মুখেই কি দাঁড়িয়ে বামফ্রন্ট? উত্তর দেবে ভবিষ্যৎ। রিপাবলিক বাংলা। নির্বাচনের এতদিন পরেও খুঁজে ফিরি বিজেমূলের মানে। বিজেমূল কি খায় না মাখে, বিজেমূল কি কৃষ্ণ না রাধে, এ শুধু বিজেমূল এবং এ শুধু বামপন্থীরাই জানে। আপনারা জানেন প্রিয় দর্শক যে বিজেমূল তত্ত্ব, বিজেমূলটা কি, তারা খায় না মাথায় দেয়, এটা অনেকে প্রশ্ন করেছিল। যে লোকটি দেওয়াল লেখে সেও প্রশ্ন করেছিল, যে লোকটি স্লোগান তোলে সেও প্রশ্ন করেছিল, যে ছাত্রটি প্রতিদিন মার খাচ্ছে, যে ছাত্রটি নবান্ন অভিযানে যাচ্ছে, যে মহিলাটি প্রতিদিন চেষ্টা করছে আরও একজন মহিলাকে বামপন্থী সংগঠনে নিয়ে আসার, তারা প্রত্যেকে প্রশ্ন করেছিল বিজেমূলটা কি। কিন্তু ওপরতলা থেকে বলে দেওয়া হয়েছিল বিজেমূল এমন একটি জটিল বিষয়, যে জটিল বিষয় তোমরা পড়ো না। খুব সহজ বিষয় যেরকম ছিল নিউক্লিয়ার ডিল, পরমাণু চুক্তি, ঠিক সেভাবেই এই বিজেমূলের মতন কঠিন বিষয় পড়ো না। সমদূরত্ব বজায় রেখে তারপরে ভোটে যাবতীয় যা কাজ করো। এবং তারপরে আমরা দেখলাম কি করে একটা দল শূন্য হয়ে যায়, এবং এই শূন্য থেকে তারা শুরু করবে না নেগেটিভে যাবে, এই নিয়েই আজকে আমাদের আলোচনা। এবং বিমান বসু
বিমান বসু যে কথাগুলো বললেন সেই নিয়ে আমাদের আলোচনা। আমাদের প্রথমেই আমরা আলাপ করিয়ে নেব আমাদের যারা অতিথি এই মুহূর্তে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সৌম্য আইচ, রয়েছেন আমাদের সাথে কংগ্রেস মুখপাত্র, রয়েছেন বিজেপি নেতা কনিষ্ক পান্ডা, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্তা রায়চৌধুরী এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক শম্পা সেন। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন সমীর পুততুণ্ডু। সমীর পুততুণ্ডু একসময় বামফ্রন্টের নেতা ছিলেন, এখন পিডিএস এর নেতা, এবং সমীর পুততুণ্ডু সেই সব মানুষদের মধ্যে থেকে একজন যারা বিদ্রোহটা অনেক আগে দলের মধ্যে করেছিল এবং তারপরে আমরা তার ভবিষ্যৎ দেখেছিলাম। আমি প্রথমে সৌম্যবাবুর কাছে যাব। সৌম্যবাবু আমাদের কংগ্রেসের তরফ থেকে এসেছেন, বিজেপির তরফ থেকে আমাদের সাথে এসেছেন কনিষ্কবাবু, দুজনের কাছেই যাব। কিন্তু প্রথমে দেখে নেব প্রশ্নগুলো, অনির্বাণের অগ্নিবাণের আজকের অগ্নিবাণগুলো আমরা যদি দেখে নিতে পারি। আমাদের প্রথম অগ্নিবাণ, অনির্বাণের অগ্নিবাণ 1, বাম নিয়ে চলার দম আছে তৃণমূলের। বাম নিয়ে চলার দম আছে তৃণমূলের, অগ্নিবাণ 1। এই প্রশ্ন সুদীপ্তাকে আমরা করব। তার আগে আমরা দেখে নেব অগ্নিবাণ 2। অগ্নিবাণ 1 ছিল বাম নিয়ে চলার দম আছে তৃণমূলের, অগ্নিবাণ 2 দেখে নেব আমরা। নেতৃত্ব চাইলেও নিচু তলার কর্মীরা হাত মেলাতে চাইবেন, অগ্নিবাণ 2। অনির্বাণের অগ্নিবাণ 2, নেতৃত্ব চাইলেও নিচুতলার কর্মীরা হাত মেলাতে চাইবেন। প্রশ্ন থেকে যাচ্ছে, আমরা প্রশ্ন করব এবং সৌম্যবাবুর কাছেও এই প্রশ্নের উত্তর চাইব। অগ্নিবাণ 3 আমাদের সামনে এই মুহূর্তে। শূন্যে নেমে আসা দলকে নিয়ে লাভ হবে তৃণমূলের? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শূন্যে নেমে আসা একটি দল, তা সে কংগ্রেসই হোক বা বামফ্রন্ট হোক, তাদের নিয়ে তৃণমূলের কি আদৌ কোনো লাভ বাংলায় হবে? জাতীয় স্তরে তো লাভ হতেও পারে, কিন্তু বাংলায় কি কোনো লাভ হবে? এই তিনটে প্রশ্ন নিয়ে আজকে আমাদের সাথে যারা আছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করব, তাদেরকে আমাদের অগ্নিবাণ ছোড়া হবে এবং তারা কি করে সেই অগ্নিবাণ সামলান আমরা দেখব আজকের এই বিশেষ পর্বে। আমি প্রথমেই সৌম্যবাবুর কাছে যেতে চাই। সৌম্যবাবু, স্বাধীনতার পর থেকে বিধানসভায় না আছে বাম, না আছে কংগ্রেস। এবার আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সোনিয়া গান্ধীর মিটিং যেরকম হচ্ছে, ঠিক সেরকমভাবেই বিমান বসুর গলাতে, বরিষ্ঠ বাম নেতা বিমান বসু, বামফ্রন্টের চেয়ারম্যান, তার গলাতেও আমরা শুনতে পাচ্ছি যে আমাদের কোনো সমস্যা নেই জাতীয় স্তরে কারোর সাথেই। 2021-এর নির্বাচনটা কি হলো? এটা তো কার্যত জাতীয় ইস্যুগুলো নিয়েই হলো সৌম্যবাবু। না, প্রথমে বলি যে দেখুন, আপনি অনেক পুরনো সাংবাদিক, আপনি এত সহজে বিমানবাবুর কথা বিমানবাবু বলবেন ওনাদের দলের কথা, আমি আমার দলের কথা বলতে পারি যে এখনও অনেক দূর বাকি। সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াইয়ে ফ্লোর কোঅর্ডিনেশন হয়, আমরা দীর্ঘদিন করেছি এবং ওরাও করে আমাদের সাথে বিভিন্ন ইস্যুতে। আজকে কৃষি বিল বলুন, সর্বভারতীয় ক্ষেত্রে একটা আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি সারা ভারতবর্ষে চলছে, সেখানে মানুষের অধিকার, বিভিন্ন ইস্যুতে মানুষকে নাভিশ্বাস তুলে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে। সেখানে যদি কোনো দল পাশাপাশি থেকে লড়াই করে, ইস্যুভিত্তিক লড়াই করে, আর জোট টোটের কথা এগুলো বলছে, দিস ইজ টু আর্লি টু প্রেডিক্ট। ইউ মে হ্যাভ ইউর ওন ইন্টারপ্রিটেশন, বাট রোমান্স কন্টিনিউস ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি, এগুলো চলে। তো এত তাড়াতাড়ি ঘটকালি করার কোনো ব্যাপার নেই। আপনি পুরনো সাংবাদিক, আপনি জানেন এখনও অনেক দূর, দিল্লি এখনও 1300 কিলোমিটার দূর পশ্চিমবঙ্গ থেকে। আর বিমানবাবুর কথা মানে আপনি বলছেন যে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংটা হলেও কোথাও গিয়ে নিচুতলায় একটা বিদ্রোহ হতে পারে কি? আমি সাংবাদিক হিসাবেই প্রশ্নটা করছি, কোনো বিদ্রোহ হতে পারে কি? আপনি একটা জিনিস দেখুন, গত পরশুদিনের আগের দিন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির একজন মহিলা, তিনি সমাজবাদী পার্টির, তিনি নমিনেশন দিতে গেছিলেন, আক্রান্ত হয়েছেন যোগীর দ্বারা। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী গেছেন, তাহলে কি আপনি ইকুয়েশন করবেন সমাজবাদী পার্টির সাথে এক্ষুনি হয়ে গেল ইকুয়েশন? না, সেটা হয় না। আমরা তো দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটের ক্ষেত্রে দাঁড়িয়ে সমর্থন পাচ্ছে। সারা ভারতবর্ষের বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল তার মতো করে প্রতিবাদ করছে। প্রতিবাদের ভাষাটা একসঙ্গে সংবলিত, মানে একসঙ্গে হচ্ছে, সেটা আপনাদের মনে হতে পারে। আমি আবার বলছি, ইউ মে হ্যাভ ইউর ওন ইন্টারপ্রিটেশন। মানে অদূর ভবিষ্যতে খুব শিগগিরই কি আমরা জোড়া ফুল এবং হাত চিহ্নকে একসাথে মিছিলে শামিল হতে দেখব? রাজনীতিতে দেখুন, আমরা কেউ তোতা পাখি নিয়ে আমরা বসিনি এবং ভবিষ্যৎবাণী করা যায় না। রাজনীতিতে ভবিষ্যতের কথা বলা মানে মূর্খামির পরিচয়। আগামী দিনে কি হবে কেউ বলতে পারে না। কিন্তু এটা ঠিক যে সর্বভারতীয় দৃশ্যে বিজেপির বিরোধিতা করতে গিয়ে সমস্ত রাজনৈতিক দলের একটা জায়গায় আসার যে আগ্রহ প্রকাশ করেছে, এটাকে আমরা সম্মান করছি। বেশ, সৌম্যবাবু সম্মান করছেন। আমাদের সাথে এই মুহূর্তে সমীর পুততুণ্ডু রয়েছেন, পিডিএস নেতা সমীর পুততুণ্ডু।
সমীরবাবু, আপনি কোথাও গিয়ে কি একটু মুচকি হাসছেন? মানে এত বছর পরে সেই ঘুরে ফিরে একই কথা, বা বিজে মূল তত্ত্ব খারিজ বা বামফ্রন্টের ইউটার্ন, কোথাও গিয়ে কি মনে হচ্ছে আরো 10টা বছর পিছিয়ে যাওয়া যেত? বামফ্রন্ট এখনো কি বলেছে আমি ঠিক জানি না, কাজেই তার উপরে আমার মন্তব্য করা উচিত হবে না। সমীরবাবু, আমি বিমানবাবুর যে বাইটটা আছে, যে প্রতিক্রিয়াটা, সেইটা আমরা শোনাবো। বিমানবাবু বলেছেন যে কোনো দলের সাথেই, জাতীয় স্তরে তৃণমূল কেন, কোনো বিজেপি বিরোধী কোনো দলের সাথেই আমাদের জোট বা লড়াই আন্দোলন করতে কোনো সমস্যা নেই। কাশ্মীর থেকে কন্যাকুমারী এর আগেও এরকম ভাবে বিজেপিকে ঠেকাতে লড়াই আন্দোলন হয়েছিল, এবারও কোনো সমস্যা নেই। প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে বিজেপি মূল তত্ত্বটার কি হলো? প্রশ্ন থেকে যাচ্ছে এই এত না, ওটা তো ওরা একটা চালু ভাষা চালু করেছিল, মনে করেছিল ওই ছড়া কেটে ওরা পশ্চিমবাংলার ভোটে সুবিধে পাবে, কিন্তু সেটা বুমেরাং হয়ে গেছে। ওটা তো আর এখানে হবে না। 2024-কে কেন্দ্র করে সামনে রেখে যে লড়াই হবে সেটা সমীরবাবু, আপনাকে আমি ক্ষমাপ্রার্থী, 30 সেকেন্ডের জন্য থামাচ্ছি। আমাদের কাছে প্রতিক্রিয়া, বিমান বসুর প্রতিক্রিয়া, আজকের সবচেয়ে বড় শিরোনাম বিমান বসুর এই প্রতিক্রিয়া, সেইটা একবার শুনিয়ে নিয়ে তারপরে আবার আপনার কাছে যাচ্ছি। আমরা একটু বাইকটা শুনে নিই। আচ্ছা, ঠিক। বিজেপি বিরোধী সব শক্তির সঙ্গে আমরা কিন্তু একজোট হয়ে কাজ করতে প্রস্তুত হয়ে গেল। সেখানে তৃণমূল থাকলে কোনো অসুবিধা হবে না, আমি তো বলছি বিজেপি ছাড়া অন্য যে কোনো পার্টি তার সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত। এরপরে আর কিছু কথা আছে? সমীরবাবু, যে কথাটা বিমান বসুর বক্তব্যটা আপনি শুনলেন, কি বলবেন এতে? এটা ভালো কথা। এটা যদি সিপিআইএম অবস্থান নিতে পারে, আমি বামফ্রন্ট হিসেবে বলছি না, কারণ বামফ্রন্টের শরিক দলদের নানান রকম মত আছে, এই মতেরও আছে, তা জানিয়ে সিপিএম এর সঙ্গে মতপার্থক্য ছিল। তো সেই দিক থেকে সিপিআইএম যদি এই অবস্থান নিতে পারে, আমি এখনো পরিষ্কার বুঝতে পারছি না। উনি বলেছেন একটা, কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হবে না হবে সেই অনুযায়ী সর্বভারতীয় লড়াই, আগের দিন বলেছে সারা দেশে একরকম হয় না। ওদের রাজ্য সেক্রেটারি বলেছেন কেরালায় কংগ্রেসের সঙ্গে লড়তে হয়, এখানে ছাড়া বাকি জায়গায় হবে। তাহলে আজকে ওদের যদি কোনো এরকম সিদ্ধান্ত হয়ে থাকে, এটা খুবই ভালো। আমরা পিডিএস এর পক্ষ থেকে গত বিধানসভা নির্বাচনে এই কথাটাই লিখিত চিঠি দিয়ে বামফ্রন্ট সহ শরিক দলগুলোকে জানিয়েছিলাম, কংগ্রেসকে জানিয়েছিলাম যে বিজেপি বিরোধী বলে যারা দাবি করেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ করাটা আজকের দিনে কাজ। সেটা আমরা করতে পারলে তখন পশ্চিমবাংলায় 77টা সিট বিজেপি জিততে পারতো না। 2019-এ বিজেপি বিরোধী শক্তি হিসাবে কংগ্রেস, সিপিআইএম, বামফ্রন্টের ঐক্যবদ্ধ হতে পারলে ঠিক এই জায়গাতেই আমি সুদীপ্তার কাছে যেতে চাই। সুদীপ্তা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে দলগুলো একজোট হওয়ার, এখন একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা বলেই কি বামফ্রন্ট হোক বা অন্যান্য যারা আছেন তারা এখন তৃণমূলকেও সাথে নিয়ে এই লড়াইটা লড়ার কথা বলছেন? দেখুন, একটা হিন্দিতে কাহাওয়াত আছে, যারা বলেছিল 21-এর নাম 26-এ বাম, আজকে তারা সুর পালন করে। যারা ঈশ্বর শেষ করেছিল সমস্ত ভোট বিজেপিতে পাঠিয়ে, আজকে যদি তারা মনে করে যে বিজেপিকে রোধ করবার ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন, তাহলে এর থেকে ভালো দিন তৃণমূলের আর কিছু হতে পারে না। তবে যেটা সৌম্যতা বললো, আমিও সেটাই একমত। টু আর্লি টু কমেন্ট, এখনো 2024 আসতে অনেক দেরি, এর মধ্যে আরো অনেক ইস্যু এসে যেতে পারে। তাই খুব উৎফুল্ল হয়ে পাওয়ার কিছু নেই। তবে আজকের এই কমেন্টটা ওনাদের তৃণমূলের জন্য নিশ্চিতভাবে একটা ভালো খবর বলে আমি মনে করি। ভালো খবর বলে মনে করা হচ্ছে, ভালো খবর বলে মনে করা হচ্ছে। শম্পা সেন রয়েছেন আমাদের সাথে, অধ্যাপক শম্পা সেন, কি মনে হচ্ছে কোথায় যাচ্ছে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনটাই কি তার মানে ফর্মুলাটা ঘুরিয়ে দিল, খেলাটা ঘুরিয়ে দিল? না, আসলে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন এখানে যেটা হলো তার পেছনে ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজি ছিল। এবং এখনকার ইলেকশন আমরা বুঝতেই পারছি, কর্পোরেট ক্যাপিটাল অথবা ইলেকশন স্ট্র্যাটেজিস্ট ছাড়া প্রায় লড়া যায় না, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে।
আমি তো শুধু সেই দিকে লক্ষ্য রেখে আমি ব্যাপারটাকে দেখবো না। তোমাদের আজকে যেটা আলোচনার বিষয়, এখনো অনেক দেরি আছে সেটা প্রেডিক্ট করতে শেষ পর্যন্ত কি যাবে। জাতীয় স্তরের ক্ষেত্রে রাজনীতিটা একরকম হয়, রাজনৈতিক কৌশলটা একরকম হয়, রাজ্য স্তরের ভোটের ক্ষেত্রে আরেক রকম হয়। এবং এটা ঘটনা যে আমাদের এই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিরোধীদের ভোট ভাগ হয়েছে বলেই শাসক দলের বহু ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সর্বভারতীয় ক্ষেত্রে শুধুমাত্র তো টিএমসি পার্টি নয়, টিএমসি যদি এখানে সবকটা আসনেও যেতে, যদি 42টা সিটও বার করে এমপিদের, তাহলেও কিন্তু ভারতবর্ষে এমন অনেক দল থাকবে যারা হয়তো টিএমসি থেকে এগিয়ে থাকবে, নেতৃত্ব করার দিকে থাকবে। ফলত আলটিমেটলি নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে কারা দেবেন সেটা সেই সময় বোঝা যাবে। ইস্যু ভিত্তিক সমর্থনের ক্ষেত্রে বিজেপির বিরোধিতার জায়গাটা যখন শক্ত হচ্ছে, জোরদার হচ্ছে, তখন বামপন্থীরা সেটাকে আমার মনে হয় সমর্থন না, কিন্তু করেছে। কিন্তু 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 সম্পাদি আমার একটা প্রশ্ন আছে, সম্পাদি আমার একটা প্রশ্ন আছে, সম্পাদি আমার একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা খুব সহজ, যে নিচু তলার হয়তো যে হাড়োয়াতে আছে, হয়তো যে দিনাজপুরে আছে, হয়তো যে মালদাতে আছে, তাদেরকে আপনারা কিভাবে বোঝাবেন? আপনারা কিভাবে বোঝাবেন যে কালকে যে শত্রু ছিল আজকে সে বন্ধু, কালকে যে আপনার বিরুদ্ধে লড়াইটা করছিল আজ সে আপনার বিরুদ্ধে লড়াইটা করবেন না? মানে আমি জানি যে আপনারা বিদগ্ধ মানুষ, আমি জানি যে আমরা এখানে বসে আলোচনাটা করছি কলকাতায়, কিন্তু গ্রামে গঞ্জে তো আপনি কি করে বোঝাবেন পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবিলিটিস? এই সম্ভাবনাটা, এই এত সম্ভাবনা, এটা কি করে বোঝানো যায়? না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি কোনো রাজনৈতিক পার্টির বা কোনো সিপিআইএম এর দায় এখানে নেওয়ার জায়গায় দাঁড়িয়ে নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সমস্যাটার জায়গা থেকেই কিন্তু এখানে বামপন্থীদের ভোট এত কমে গেছে। অর্থাৎ যখন বিরোধী শক্তিকে, যখন বাইপোলার আর হয় না ইলেকশনটা, যখন বিরোধী হিসেবে দুটো দলকে চিহ্নিত করা হয়, তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়, কোথাও একটা ফাঁক তৈরি হয়। সেই জন্যই তাদের কাছে সেই কনভিন্সিং ওয়েতে বামপন্থীরা হয়তো পৌঁছতে পারছেন না। বামপন্থীদের যে জীবিকার প্রশ্নে, রুটি রুজির প্রশ্নে, জীবন সংগ্রামের প্রশ্নে তাদের যে মানুষের পাশে থাকার স্লোগানগুলো চিরকালই ছিল, এখনো আছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের একটা কমিউনিকেশন গ্যাপ কোথায় হচ্ছে? প্রথমত তাদের পিছনে কোনো কর্পোরেট ক্যাপিটাল নেই, দ্বিতীয়ত তাদের কিন্তু এটা সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রেও একটা কোথাও ফাঁক তৈরি হচ্ছে। আমি সেটাকে সমর্থন করি। সম্পাদি আপনার কাছে আসবো, কিন্তু সমীর পুততুন্ডু, আবার সমীর পুততুন্ডুর কাছে যেতে হচ্ছে আমাকে। সমীর পুততুন্ডু, খুব সহজভাবে একটা প্রশ্নের আমাকে উত্তর দিন। মানুষ জানতে চাইছে, যে প্রশ্নটা আমি শম্পা সেনকেও করলাম, যে আমরা বা নেতারা খুব সহজে তো এক একটা কথা বলে দেন, কিন্তু সেটা বোঝাতে গ্রাউন্ড লেভেলে, একদম নিচু তলায় বোঝাতে অনেকটা সময় ব্যয় হয়। তারপরে একটা সেট তৈরি হয়, যে সেটে আমরা ধরে নিলাম যে দল তৃণমূলের বিরুদ্ধে আছে, কালকে আবার বলা হচ্ছে না তৃণমূল আসল শত্রু নয়, বিজেপি শত্রু, আবার বলা হচ্ছে না তৃণমূল বিজেপি দুই শত্রু। মানে সমীর বাবু, আপনি এত বছর রাজনীতি করে একটা কথা বোঝান যে এই মুহূর্তে রিপাবলিক বাংলাটা দিনাজপুরে দেখছে, মালদায় দেখছে, মুর্শিদাবাদে দেখছে, বা উত্তর 24 পরগনা, হাবড়া, হুগলি, যে কোনো জায়গায় দেখছে, এই ছেলেমেয়েগুলোকে কি বোঝাবেন আপনারা? আসল সমস্যা হচ্ছে রাজনৈতিক দলের সিদ্ধান্তটা বাস্তবসম্মত এবং যুক্তিগ্রাহ্য কিনা, সিদ্ধান্তটা মানুষের স্বার্থমুখী কিনা। এটা যদি মানুষের স্বার্থমুখী, বাস্তবসম্মত, যুক্তিসঙ্গত হয়, তখন মানুষ স্বাভাবিকভাবেই সেটা বুঝে নিতে পারে, তাদের বোঝাবার দরকার হয় না। যে বামেরা তৃণমূলের এত বিরোধিতা সত্ত্বেও তৃণমূলকেই ভোট দিয়েছে বিজেপিকে হারাতে, তাদেরকে কে বুঝিয়েছে? তৃণমূল বুঝিয়েছে না সিপিএম বুঝিয়েছে? তারা বুঝেছে বিজেপিকে হারাতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে। আজকে যদি বামেরা সিদ্ধান্ত নিতে পারেন যে তৃণমূল সহ বিজেপি বিরোধী ঐক্য হবে, তাহলে এটা স্বাভাবিকভাবেই বিজেপি মুখী তৃণমূল বিরোধী যে মানুষ ছিল, যাদেরকে এতদিন তৃণমূল বিরোধী বোঝাবার জন্য বিজেপিতে গিয়ে আশ্রয় নিয়েছে, তারা স্বাভাবিকভাবে এই জমায়েতেই চলে আসবেন, বিজেপিকে আর ভোট দেবেন না, বিজেপি বিরোধী সমাবেশে আসবে। এটা নির্ভর করে
দলের সিদ্ধান্তটা বাস্তবসম্মত কিনা। মানে আপনি বলছেন যে বামফ্রন্টের খুব সহজ প্রশ্ন, সমীরবাবু ক্ষমা প্রার্থী, খুব সহজ প্রশ্ন আমি করছি, সমীরবাবু খুব সহজ প্রশ্ন আমি করছি, তারপরে সৌম্যবাবুর কাছে যাব। আমি খুব সহজভাবে একটা প্রশ্ন করছি, আপনি সরাসরি চোখে চোখ রেখে একটা কথা বলুন। তারপরে আপনি যে হিন্টটা দিচ্ছেন, কোথাও গিয়ে বামফ্রন্ট বা সিপিআইএম এর নেতৃত্ব তাদের সিদ্ধান্ত নেওয়াতে ভুল থেকে যাচ্ছে বারবার? থেকে যাচ্ছে তো বটেই, থেকে যাচ্ছে তো বটেই। এই একটা ভোটের পর 3টে সিদ্ধান্ত অল্প সময়ের মধ্যে হলো। আজকে পরিষ্কার বিমানদা বললেন যে বিজেপির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে, আমরা তার অংশীদার হব। আগের দিন সূর্য মিশ্র বলেছেন যে পশ্চিমবাংলায় ঐক্য হবে না, সারা দেশে তৃণমূল সহ ঐক্য হবে। তার আগের দিন সিপিআইএম বলেছে বিজেমূল স্লোগানটা ভুল ছিল। তার আগের দিন সিপিআইএম বলেছে তৃণমূল বিরোধী প্রচার প্রধানত করাটা ভুল ছিল। এই ভোটের পরে এই অল্প সময়ের মধ্যে যদি এইভাবে বক্তব্য রাখা হয় এবং পরিষ্কার করে যদি কথাটা একসঙ্গে মানুষের কাছে বোধগম্য হওয়ার মতন, যেটা আপনি বলছিলেন সহজ মাটির ভাষায়, মাটির ভাষার আন্দোলন তো মাটির ভাষায় হবে। আপনারা মানে নেতারা অনেক সময় অনেক কথা বলে দেন যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না। আমরা খুব সাধারণ মানুষ। যখন আমি মাটির কথা বলতে পারবো তখন ভাষাটা অটোমেটিক্যালি মাটির হবে, তখন লোকের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই মাটির ভাষা এবং সেই পালসটা, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন, বারবার বুঝছেন, একের পর এক নির্বাচনে বুঝছেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ হিসাবে ওটাই হচ্ছে ওর মেইন অ্যাসেট। মানুষ কি কথা কিভাবে বললে মানুষের কাছে পৌঁছানো যায়, ওটা উনি খুব ভালো জানেন, বোঝেন। বামপন্থীদের অনেকের সমস্যা হচ্ছে তত্ত্ব। সমীরবাবু একটা ব্রহ্মাস্ত্র, আমাদের একটি ব্রহ্মাস্ত্র আছে, সেটা দেখে নিই এবং তারপরে আপনাকেও একটি ব্রহ্মাস্ত্র প্রশ্ন ছুড়ে দেবো আমরা। ব্রহ্মাস্ত্র এই মুহূর্তে, ব্রহ্মাস্ত্রর প্রশ্ন, শূন্য থেকে শুরু বামেদের কিনা, এ আমাদের ব্রহ্মাস্ত্র প্রশ্ন। এবং আজ সমীর প্রতুদুন্ড আমাদের সাথে আছেন। সময় এসে গেছে আরো সহজভাবে একটা প্রশ্ন করার। সমীর প্রতুদুন্ড গোটা বাংলা দেখছে, বাঙালি যারা আছেন বিশ্বজুড়ে ইউটিউবে রিপাবলিক বাংলা দেখছেন। আপনি একটা কথা বলুন, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন সমীর প্রতুদুন্ড, তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের থেকেও বেশি বাম হয়ে উঠছে? না, এটা অন্য একটা রাজনীতির কথা। ওগুলো বামেদের থেকে বেশি বাম হলে ভালো জানবে, এটা ঠিক নয়। বামেদের থেকে বেশি বাম আবার কি হবে? বামেরা বাম। হ্যাঁ, বামপন্থী সংগঠন দলের কর্মসূচি অনেক কিছু মমতা কার্যকরী করছেন এবং মমতার যে নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেই অনুযায়ী এমন প্রকল্প নিয়ে তিনি এগোচ্ছেন যেটা দিয়ে জনগণকে কমিউনিকেট করা যায় যে সরকার মানুষের জন্য। সেগুলো কি সমাজতান্ত্রিক প্রকল্প? মানে আপনার কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার বামফ্রন্টের? সৌম্যদা তো আমাদের সাথে আছেন। সৌম্যদা, আমি কুইকলি আপনার কাছে আসবো, খুব চটজলদি আপনার কাছে এসে একটা প্রশ্ন করবো। সৌম্যদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলোর কথা সমীর প্রতুদুন্ড বললেন, অর্থাৎ যে প্রকল্পগুলো কোথাও গিয়ে কি জনদরদি প্রকল্প হয়ে উঠছে, কোথাও গিয়ে কি সোশ্যাল ওয়েলফেয়ারটার দায়িত্ব বামফ্রন্টের জায়গায়, কংগ্রেসের জায়গায়, 100 বছরের একটা দলের জায়গায় নিয়ে ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায়? কালীঘাটের সেই মেয়েটি যাকে একসময় স্লোগান উঠেছিল মুখ্যমন্ত্রী হবে না। না, আপনি যে কথাগুলো বলছেন সব প্রকল্প তো নিশ্চয়ই জনমুখী প্রকল্প, মানুষ সমর্থন করছেন, জনমুখী প্রকল্প তো বটেই, সে কথা যাচ্ছি না। কিন্তু এটা কি করে ভাবছেন যে সর্বভারতীয় ক্ষেত্রে যখন কংগ্রেসের সঙ্গে বা অন্যান্য দল বিজেপির বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করছে, তার মানে এই যে পশ্চিমবাংলায় কোনো অনিয়ম বেনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলবে না? এটা তো হয় না, এটা তো চলবে। কিন্তু এখানে যারা বিরোধী তারা বিরোধিতা নিশ্চয়ই করবেন, গঠনমূলক বিরোধিতা করবেন। তার মানে এই নয় যে বিজেপি নামক একটা দল যে সর্বভারতীয় ক্ষেত্রে মানুষের গলা টিপে ধরছে, যেখানে মানুষের নাভিশ্বাস উঠছে, যেখানে মানুষের গ্যাসের দাম, মানুষের দৈনন্দিন রুজি রোজগার, বাসস্থান সব আজকে ভালনারেবল হয়ে গেছে। এই জায়গাতেই আমার একটা প্রশ্ন আছে। কনিষ্ক পান্ডা আমাদের সাথে রয়েছেন বিজেপির তরফ থেকে। কনিষ্ক বাবুকে একটা প্রশ্ন করবো। কনিষ্ক বাবু, এতক্ষণ আপনি শুনলেন যে চারিদিকে প্রত্যেকটি দলের এবং রাজনৈতিক বিশ্লেষকরা যে কথাগুলো বললো, কনিষ্ক বাবু আপনার কি মনে হয় যে এই কথাগুলো যেগুলো সৌম্যবাবুরা এখন বোধগম্য হচ্ছে, এই কথাগুলো 2021 সালে মানে মে মাসে 2রা মের আগে রিয়েলাইজেশনটা হলে তাহলে কি আপনাদের সিটটা কম হতো? মানে আপনারা কি ধন্যবাদ জানিয়ে সৌম্যবাবুদের বাড়িতে মিষ্টি পাঠাবেন যে এখন বোধগম্য হচ্ছে? ভাগ্যিস নির্বাচনের সময় হলে আপনারা 77টাও সিট পেতেন না।
সমীরদা ভালো করে বলতে পারবে। আমি একটা কথা বললে যে তিনি যে বললেন বিমান বোস যে আমরা বিজেপির বিরুদ্ধে যে আসবে আমরা সমর্থন করব, তো আমরা একটু বলতে চাই সমীরদার কি মনে আছে বাজপাই ভিপি সিং আর জ্যোতি বোস হাত ধরাধরি করে সেই মিটিংটা? যদি মিটিংটা মনে থাকে কাইন্ডলি একটু বলবেন কেন হাতটা ধরেছিল। সেটা দরকার ছিল, বাংলার মানুষ জানতে চায় আজকে বলুন সেটা দরকার ছিল, তখনকার পরিস্থিতিতে সেটা দরকার ছিল। সেটা সিপিএম ঠিক করে দেবে এটা আমি মনে করি না, এক নাম্বার। 2 নম্বর, বিজেপিও ঠিক করতে পারবে না সব সময়। কংগ্রেসের অতি সক্রিয়তা তৃণমূলের প্রতি, তার একটি মাত্র কারণ হচ্ছে কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে আপনারা পাঞ্জাবের নির্বাচন দেখবেন, পাঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে একেবারে সেখানে বিজেপি পায়নি, কংগ্রেস সিট পায়নি, বিজেপি ওখানে জিতেছে। রাজস্থানে দুটো একদম দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। আর তৃণমূলকে যারা বিশ্বাস করবে তারাই জীবনে ভুল করবে, কারণ এর আগে এত খারাপ যে আপনারা এত আপনারা কংগ্রেসকে বড় ভয় পাচ্ছেন যে সুদীপ্তা সাধারণত এত চুপ করে বসে মিচকি হাসার সুযোগ পায় না। সুদীপ্তা কি আজকে কি মনে হচ্ছে অ্যাডভান্টেজ থাকছে তৃণমূলের দিকে? এই চারিদিকে যা জিনিস চলছে তাতে অ্যাডভান্টেজ তৃণমূলের দিকে থাকছে বলে মনে হচ্ছে? দেখুন, সারা দেশে যারা ইমার্জেন্সি ডে পালন করে তাদের জন্য এখন সুপার ইমার্জেন্সি চলছে। তখন প্রতিটি রাজনৈতিক দলকে যে মানুষটা এক ছাতার তলে আনতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো সন্দেহ আজকে এই সুপার চালাচ্ছেন এখানে গণতান্ত্রিক এইটাই অনির্বাণের অগ্নিবাণের আজকের এই বিশেষ পর্বে, অনির্বাণের অগ্নিবাণের এই বিশেষ পর্বে এই পাঠটা দিয়ে শেষ করি, যেখান থেকে আরো একটা নতুন বিতর্ক শুরু হতে পারে। সুদীপ্তা কনিষ্কদা, আজকে যেহেতু আমাদের সময়টা অল্প ছিল, কিন্তু এই পাঠটা দিয়ে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, অনেকের সাথে দেখা করছেন, আজকে উনি পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যে এবং অনেকগুলো নতুন তথ্য এবং ডাইনামিক্স উঠে আসবে। একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসছি বিরতির পর। মমতা বন্দ্যোপাধ্যায় কি বামেদের থেকেও বেশি বাম হয়ে যাচ্ছেন কিনা? শূন্য থেকে যারা শুরু করেছিল তারা কি শূন্য আবার পেয়ে আবার জিতবেন কিনা? এই সমস্ত বিষয় তো আমরা কথা বললাম, কিন্তু এই মুহূর্তে আমরা সবচেয়ে বড় 3টে ব্রেকিং নিউজের দিকে যাব এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে, বামেদের অবস্থান নিয়ে প্রতিক্রিয়া কংগ্রেসের তরফে। অবশেষে বামেদের এই অবস্থান নিয়ে প্রতিক্রিয়া দিল কংগ্রেসের তরফে মনোজ চক্রবর্তী। সিপিএম একটি পৃথক দল, ওরা ওদের মতন সিদ্ধান্ত নেবে। আমরা দেখবো যে এই মুহূর্তে মনোজ চক্রবর্তী কি বলছেন, একবার শুনে নেব। স্বার্থ মানে দেশের স্বার্থ, রাজনীতির স্বার্থ মানে ব্যক্তি স্বার্থ নয়। রাজনীতির স্বার্থ মানে মানুষের সেবা করা, মানুষের ডেভেলপমেন্ট, এগ্রিকালচার, শিল্প, তারপরে শিক্ষা, সব কিছু। রাজনীতি মানে অন্য কিছু নয়। অতএব তাই কাউকে খুশি বা অখুশির ব্যাপার নয়, এটা সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে যে যেখানে লড়াই করবে সেখানে সেভাবে আসতে পারে। অর্থাৎ রাজনীতিতে অনেক কিছু হতে পারে, যে যেখানে আছে, যেরকমভাবে আছে, যে অবস্থানে আছে সেই নিয়ে অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে। মনোজ চক্রবর্তীও কিন্তু সরাসরি প্রতিবাদ বা সমর্থন করলেন না। আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবে একাধিক নেতা, তাদের সাথে আমরা কথা বললাম এতক্ষণ, তারাও কিন্তু ওই খাচ্ছি কিন্তু গিলছি কই হয়ে আছেন। আমরা দেখে নেব, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, বিট্টু রয়েছেন, বিট্টুর কাছে যাব আমরা। এবং বিট্টু, তোমাকে একটি প্রশ্ন, সহজভাবে একটি প্রশ্ন করব। মনোজ চক্রবর্তী অধীর চৌধুরী ঘনিষ্ঠ বলেই জানা যায়, আবার অধীর চৌধুরী তৃণমূল বিরোধী বলেই জানা যায়। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এবার এখানে আরো জটিলতা বাড়বে বামেদের এবং কংগ্রেসের মধ্যে রাজ্য স্তরে?
দেখো নির্বাচন ঠিক যখন শেষ হয় তারপরেই আমরা দেখি যে অধীর চৌধুরী একটা ভাঙনের মুখে সম্মুখীন হন। দেখেছি মনোজ চক্রবর্তী তিনি একটা অন্য তরফ নেন, তিনি অনেকটা আব্দুল মান্নানের পথ বেছে নেন। আবার অন্যদিকে যে যারা আইএসএফ এর পক্ষে হয়ে দাঁড়ান, আব্দুল মান্নান গোষ্ঠী বলা যেতে পারে কংগ্রেসের একটা অংশ, আবার অধীর চৌধুরী আইএসএফ এর বিরুদ্ধে দাঁড়ান। কাজে একটা যে ভাগাভাগি তৈরি হয়ে গেছিল সেই ভাগাভাগি পরিপ্রেক্ষিতেই আজকে মূলত এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে মনোজ চক্রবর্তী তিনি সরাসরি বলছেন যে বামেরা যেই সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের দলের ব্যাপার, এই ক্ষেত্রে কংগ্রেসের কোনো হস্তক্ষেপ থাকবে না। কিন্তু একটা বিষয় সেটা হলো যে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট থাকবে কিনা, কারণ বিমান বসু স্পষ্ট বলেছেন যে কংগ্রেসের সাথে জোটের ক্ষেত্রে কংগ্রেস যদি ছেড়ে যেতে চায় তাহলে তারা যেতে পারেন, কারণ এটা পৃথক একটা দল, পৃথক দলের মতো সিদ্ধান্ত। ঠিক একই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয় মনোজ চক্রবর্তীকে, মনোজ চক্রবর্তী একই উত্তর দেন যে বামেরা একটা পৃথক সংগঠন, পৃথক দল, তাদের মতো সিদ্ধান্ত নিতে পারে, যে যার মতো করে আন্তর্জাতীয় স্তরে তারা সিদ্ধান্ত নিতে পারেন বিজেপিকে পরাস্ত করার জন্য। কিন্তু মোদ্দা বিষয় যেটা হলো বিজেপিকে পরাস্ত করতে হবে এবং তার জন্য সংশোধনবাদী রাজনীতির চূড়ান্ত পর্যায়ে যেতে গেলেও সেটা যেতে পারবে হচ্ছে সিপিআইএম, এমনটাও বিশেষজ্ঞরা, বিশেষ করে বাম বিশেষজ্ঞরা, কমিউনিস্ট বিশেষজ্ঞরা তারা মনে করছেন। তোমাকে জানিয়ে রাখি যে এই যে বিরোধিতা শুরু হয়েছে এই তৃণমূলের কাছাকাছি আসে, এটা কিন্তু আজ থেকে নয়। তোমার মনে আছে ময়ূক যে ঠিক ত্রিপুরা নির্বাচন শেষ হওয়ার পর অর্থাৎ বিট্টু অনেক ধন্যবাদ। আমাদের সময় যেহেতু খুব অল্প, আমরা এই বিষয়ে চোখ রাখবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কার সাথে দেখা করেন, কোথায় যান, কি করছেন, সমস্ত দিকে আমাদের নজর থাকবে। কিন্তু এরপরে আরেকটি ব্রেকিং নিউজের দিকে আমরা যাব, যে ব্রেকিং নিউজে এই মুহূর্তে অনির্বাণের অগ্নিবাণের বিশেষ পর্বে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি আপনাদের সাথে এবং অলিম্পিকে ভারতীয় প্রতিনিধিদের সম্মান জানাতে নয়া কর্মসূচি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, রবিবার রাজ্যের সর্বত্র ম্যারাথনে অংশ নেবে বিজেপি যুব মোর্চা, অর্থাৎ বোঝাই যাচ্ছে বিজেপির তরফ থেকে এই সংবর্ধনা নেওয়া হয়েছে এবং এই বিষয়ে যে কর্মসূচির অনুমতি নিয়ে আজই যে পুলিশের সাথে আবেদন এবং সেই বিষয়ে যে জটিলতা বা সেই বিষয়ের যাবতীয় বিস্তারিত ডিটেলস আমাদের কাছে এই মুহূর্তে নিয়ে চলে এসেছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, জানাও যে তুমি কি বিস্তারিত জানতে পারছো এই বিষয়ে। দেখো ময়ূক, যেমনটা আমরা তুলে ধরতে চাইছি যে বিজেপি তারা কিন্তু তাদের এই যে নির্বাচনের পর আমরা দেখছি যে বিরোধী অবস্থানে তারা নিজেদের অবস্থান বোঝাতে কিন্তু শুধু রাজনৈতিক নয়, তারা আরও অনেক কর্মসূচি নিচ্ছে। যেমন অলিম্পিকে ভারতীয় প্রতিনিধিদের সম্মান জানাতে বিজেপির যে যুব মোর্চা অর্থাৎ ভারতীয় জনতা যুব মোর্চা তারা কলকাতায় কিন্তু তারা ম্যারাথন আয়োজন করছেন এবং সেখানে তারা শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত তারা একটা দৌড়ের ব্যবস্থা করছেন এবং এই দৌড় মূলত কিন্তু অলিম্পিকে ভারতীয় প্রতিনিধিদের তাদের সম্মান জানাতে। এবং আমরা যেমনটা জানতে পেরেছি গেরুয়া শিবির সূত্রে এবং আমাদের সঙ্গে কথা বলেছেন বিজেপির যুব মোর্চার যে রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, তিনি যেমনটা জানিয়েছেন যে একপাশে যেমন তারা পোস্টপোল ভায়োলেন্স নিয়ে সরব হয়েছেন, তারা ভ্যাকসিন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন, ঠিক সেই সময় দেশের প্রতি শ্রদ্ধা, দেশের অ্যাথলেটদের প্রতি শ্রদ্ধা এবং তাই জন্যই কিন্তু তারা এই ম্যারাথন আয়োজন করছে, যে বিষয়ে আজকে তারা পুলিশের অনুমতি নিতে গেছেন। এবং আমাদের কাছে যেমনটা খবর আসছে যে কিছু জটিলতা থাকলেও মৌখিকভাবে পুলিশ জানিয়েছে যে তারা এই অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, অর্থাৎ লিখিত অনুমতি এখনো পাস হয়নি, কিন্তু মৌখিকভাবে জানা গিয়েছে যে আগামী রবিবার বিজেপি যুব মোর্চা এই শিবাশিস, আমার শেষ প্রশ্ন তোমাকে, যে তুমি জানো যে এরকম জটিলতা এর আগেও তৈরি হয়েছিল এবং কটাক্ষ করেছিল বিজেপি যে মুখ্যমন্ত্রী কোনো রকমের কোনো আর্থিক সহায়তা অলিম্পিয়ানদের করছেন না, প্রণতি নায়ক বা সুচিত্রাকে, সেই বিষয়ে কি সামনে রেখেই এরকম কর্মসূচি? দেখো অবশ্যই সেই জায়গাটা কিন্তু বিজেপি তুলে ধরছে। অরাজনৈতিক কর্মসূচিরও একটা রাজনীতি থাকে, কারণ বিজেপি একটা রাজনৈতিক দল, তারা রাজনৈতিক কৌশল মাথায় রেখেই করবে। এবং যে জায়গায় কিন্তু আমরা বারবার দেখেছি যে মীরাবাই চানু তার প্রতি মুখ্যমন্ত্রীর আচরণকেও সামনে রেখে তারা বলেছেন যে অলিম্পিয়ানদের প্রতি রাজ্যের এই ধরনেরই আচরণ হওয়া উচিত।
মুখ্যমন্ত্রী এ রাজ্যের যে অলিম্পিয়ান যারা রয়েছেন তাদের জন্য আর্থিক সাহায্য সেভাবে এগিয়ে আসছে না, একথা বিজেপি বারবার বলেছে। সেই সময় ভারতীয় অলিম্পিয়ানদের হঠাৎ শ্রদ্ধা দিতে যেভাবে বিজেপি এগিয়ে আসছে তা কিন্তু কার্যত রাজনৈতিক ময়দানেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদম তাই শিবাশিস, ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে ছিলে এবং এই খবরের দিকে আমাদের নজর থাকবে সারা দিনভর। আমরা যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর এবং নতুন ডাইনামিক্স যেভাবে বিরোধী শিবিরে তৈরি হচ্ছে, সলতে পাকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া, তার যেরকম মেগা কভারেজ করব, তার পাশাপাশি এই কভারেজটাও আমরা করবো। এবং এই পরের ব্রেকিং এই মুহূর্তে দিল্লিতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে দিল্লি পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি নবান্নতে প্রেস কনফারেন্স করেছেন উনি, আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছেছেন এবং মমতার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সাউথ অ্যাভিনিউতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, নিরাপত্তা বলয় মুড়ে দেওয়া হয়েছে এলাকা। অবশ্যই এটি লাতিয়েন্স দিল্লির মধ্যে পড়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল একটি জোন সাউথ অ্যাভিনিউ। পশ্চিমবঙ্গের গাড়ি 2221 নাম্বার গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলায়। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি, যিনি আরো সবিস্তারে জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। অনুপম, তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বিপুল জয়ের পর এবার রাজনীতিতে নতুন ডাইনামিক্সের খোঁজে নেমে পড়েছে বিশেষজ্ঞরা এবং রাজধানীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া, এই বিষয়টা নিয়ে তুমি কি জানতে চাও বলো, কি জানতে পারছো এই বিষয়টা নিয়ে? দেখো তোমায় জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছানোর আগে থেকেই এ রাজ্যের তৃণমূলের একাধিক নেতামন্ত্রী তারা টুইটার হ্যান্ডেলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে একেবারে গোটা টুইটার হ্যান্ডেল গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে পা রাখছেন প্রায় 2 বছর পর, তখন ঠিক 4টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় কমিটিতে যারা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক সেরে ফেলেছেন এবং এই মুহূর্তে তুমি যে ছবি দর্শকদের দেখাচ্ছ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাচ্ছেন। তোমায় জানিয়ে রাখি আগামীকাল একগুচ্ছ কর্মসূচিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেন্ট্রাল হলে পৌঁছাবেন দুপুরবেলায়, সেখানে গিয়ে যারা সাংসদরা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তাদের সাথে তিনি কথা বলবেন। এই ধরনের বাদল অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও গেছেন, তবে এবারে যাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিরোধী রাজনৈতিক দল একাট্টা হয়ে নিজেদের রাজনৈতিক যে জমি সেটা দিল্লিতে তৈরি করতে শুরু করে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই প্রধানমন্ত্রীর সাথে বিকেল 4টের সময় বৈঠকে বসতে চলেছেন। একাধিক ইস্যু রয়েছে, যার মধ্যে পেগাসাস রয়েছে, যার মধ্যে ভ্যাকসিন রয়েছে, যার মধ্যে রাজ্যের একাধিক দাবি দেওয়া রয়েছে, যার মধ্যে অবশ্যই রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রয়েছে, যেটা বারবার বিরোধীরা বলছেন এ রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই। এই একাধিক ইস্যু নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক করবেন দিল্লিতে। সেখানে সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, অখিলেশ যাদব থেকে শুরু করে যারা যারা বিরোধী রাজনৈতিক দলে এই মুহূর্তে প্রথম সারির নেতা রয়েছেন তাদের সাথে তিনি বসবেন, আলোচনা করবেন। কিন্তু তার আগে যেহেতু তিনি সংসদীয় কমিটির চেয়ারপারসন, তাই তার দলে যারা সাংসদরা রয়েছেন রাজ্যসভা এবং লোকসভায় উভয়, তাদের সাথেও তিনি বসবেন। তুমি যেমনটা বললে যে আপকিবার মমতার সরকার, যেমনটা তুমি বললে যে সোশ্যাল মিডিয়া জুড়ে, গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচুর সমর্থক, প্রচুর মুখপাত্র, এমনকি তারা পর্যন্ত এই টুইট করছে, লিখছে, ফেসবুক পোস্ট করছে। সেই ছবি আমরা এবার দেখে নেব। আমরা দেখে নেব যে আপকি বার দিদি কি সরকার, যে ক্যাম্পেইন এইবার তৈরি হয়েছে, সেই ক্যাম্পেইন তা কি নতুন করে আরো সংগঠিতভাবে তৈরি করার প্রকল্প নিচ্ছে কিনা আমরা দেখে নেব। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখে নিচ্ছি মনোজ তিওয়ারির টুইট, গবেষণার জন্য লোন নিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি একের পর এক যারা মুখপাত্র আছেন, মন্ত্রী আছেন, তারা প্রত্যেকে এই ছবি দিচ্ছেন। কাঞ্চন মল্লিকের টুইট আমরা দেখতে পাচ্ছি, মেয়ের বিয়ে দিতে লক্ষ রূপশ্রী প্রকল্পের মাধ্যমে 25,000 টাকার বিয়ের জন্য দেওয়া পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি একের পর এক টুইট, যে টুইটে একটাই কথা বলা হচ্ছে, আপকি বার দিদির সরকার। কোথাও হবে কি হবে না আমরা জানি না, কিন্তু এইটাও কি আইপ্যাক প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত কিনা আমাদের খুঁজতে হবে।
কিন্তু এই মুহূর্তে তৃণমূল সংগঠিতভাবে এই জিনিস করছে কিনা আমরা দেখে নেব। অনির্বাণের অগ্নিমানের এই বিশেষ পর্বে আমি ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছি আপনার সাথে। অনেকগুলো খবর আমরা ব্রেকের পরেও আপনাদের জানাবো, কিন্তু একটা ছোট্ট বিরতি আমাদের নিতে হচ্ছে, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। অনির্বাণের অগ্নিমানের একটি বিশেষ পর্বে আমি ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছি আপনার সাথে। একের পর এক ব্রেকিং নিউজ আমরা দেখাচ্ছি অনির্বাণের অগ্নিমান, এবং আরেকটি ব্রেকিং নিউজ আমরা দেখতে চলেছি। আমরা আরেকটি ব্রেকিং নিউজ এখানে পেতে চলেছি, যে এটা সবচেয়ে বড় খবর। রিপাবলিক বাংলার খবরের জের নিষিদ্ধ ছবিকাণ্ডে এফআইআর দায়ের। আমরা দেখেছিলাম, আমরা সোজাসুজি স্বর্ণালীতে কালকে একটি অনুষ্ঠান করি যেখানে দুজন প্রতারিত মডেল আমাদের স্টুডিওতে এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে দুজন অভিযুক্তা, দুজন নিগৃহীতা, দুজন প্রতারিত মডেল, তারা এফআইআর দায়ের করেছেন। এবং এই এফআইআর যে রেজিস্টার হয়েছে, সেই এফআইআর এর যাবতীয় বিস্তারিত ডিটেল পিঙ্কি আমাদের প্রতিনিধি প্রথম দিন থেকে এই খবর করেছিল, এবং একমাত্র চ্যানেল হিসেবে রাজকুন্দ্রার ছায়া যে কলকাতা শহরে, এই ছায়া নিয়ে পিঙ্কি প্রথম খবর করেছিল। পিঙ্কি, কি জানতে পারছো তুমি? আরো বিস্তারিত জানাও বাংলার দর্শককে। দেখো ময়ূক, নিউ টাউনের মতো জায়গায় রমরমিয়ে চলছে নিষিদ্ধ ছবির ব্যবসা, এবং সেই ব্যবসায় প্রতারিত হচ্ছে এই মডেল, যারা মফস্বল থেকে আসছে, যারা গ্রামাঞ্চল থেকে আসছে, কিংবা কলকাতার বিভিন্ন জায়গা থেকে এসে তারা উঠতি মডেল হিসেবে কাজ করতে চান, যারা এই পেশাতে নাম করতে চান, যশ করতে চান, তারাই কিন্তু এদের সফট টার্গেট। এবং প্রতারিত হয়ে গতকালই আমরা কি সেই খবর দেখিয়েছিলাম যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল এই দুই নিগৃহীতা, বা বলা যেতে পারে এই দুই যারা প্রতারিত মডেল রয়েছেন। এবং আজকের সেই অভিযোগের ভিত্তিতে দুজনের নামে কিন্তু আজকের এফআইআর দায়ের করেছে নিউ টাউন থানার পুলিশ। সেই এফআইআর এর নাম রয়েছে মৈনাক এবং নন্দিতা, যাদের দুজনের বিরুদ্ধে বারংবার এই দুই মহিলা, এই দুই তরুণী বারংবার যাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিলেন যে তাদেরকে দিয়ে শুট করানো হয়েছে, সেই দুজনের নাম কিন্তু এফআইআর রয়েছে। এবং এফআইআর পুলিশ নিল, অর্থাৎ এখন বলা যেতে পারে পুলিশ এই বিষয়টাকে পুরোপুরি দেখছে। এমনকি পুলিশের যে সাইবার থানা রয়েছে, তারাও ইনভেস্টিগেট করবে যে কিভাবে এই চক্র পুলিশের নাটকের ডগায় নিউ টাউনের মতো জায়গায় কি করে অভিজাত হোটেলগুলোতে এই চক্র চলতো, এই র্যাকেট চলতো, এবং এই র্যাকেটের সঙ্গে কারা কারা জড়িয়ে রয়েছে, কতগুলো নাম জড়িয়ে রয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত চলছে। পিঙ্কি, আরেকটা প্রশ্ন আমাকে করতেই হচ্ছে। এই যে র্যাকেটের কথা বললে, আমরা দেখতে পাচ্ছি রাজকুন্দ্রার যে র্যাকেটটা চলতো, শুধুমাত্র যে রাজকুন্দ্রা এর সাথে যুক্ত ছিল তা তো নয়, এটা হিমশৈলের চূড়া মাত্র বলা হচ্ছিল। এখানে ঠিক কি করা হতো, কি অপারেশন, কিভাবে অপারেশনটা চালানো হতো? তুমি যদি সাধারণভাবে, আমাদের প্রচুর ছেলে মেয়ে এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে, প্রচুর মফস্বলের মেয়ে এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে, তাদেরকে তুমি জানাও যে ঠিক কিভাবে এদেরকে ট্র্যাপে ফেলা হতো। একেবারেই ময়ূক, আমরা কালকেরও বারংবার দেখিয়েছি কিভাবে এদেরকে ট্র্যাপে ফেলা হচ্ছে। এবং তোমাকে আরো একবার জানিয়ে রাখবো ময়ূক, যে এই যে মেয়েরা ছিল, তারা এই যারা অভিযুক্ত, এই মৈনাক নন্দিতা, এরা কিন্তু হিমশৈলের চূড়াই বটে। তার কারণ এইটার সঙ্গে, এই চক্রের সঙ্গে সরাসরি যোগ রয়েছে বিদেশের। বারংবার আমরা কথা বলেছিলাম দুই অভিযুক্তের সঙ্গে, তারাও মেনে নিচ্ছেন যে সিঙ্গাপুর থেকে, কার্যত সিঙ্গাপুর থেকে ইয়াশ ঠাকুর নামে একজন ব্যক্তি রয়েছেন, যে কিন্তু টাকা পাঠাতো, এবং সেই টাকার মাধ্যমে অন্যান্য যারা এই মুহূর্তে রয়েছেন বড় নেক্সাসের কথা পিঙ্কি যেমনটা বলল। আমাদের কাছে সময় শেষ। অনির্বাণের অগ্নিবাণের এই বিশেষ পর্বে ময়ূখ ছিলাম আমি। এরপরে সোজাসুজি স্বর্ণালী নিয়ে আসছে বিশাখা। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কথা হবে চোখে চোখ রেখে।